এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমাদের লাভ স্টোরির ভিডিওটা আমরা যতটা শেষ করেছি তারপর থেকে আবার এটা কন্টিনিউয়েশন। আর এবার চেষ্টা করছি পুরোটাই কভার করে দেওয়ার, আমাদের বিয়ে পুরোটা। এবার দেখা যাক কতক্ষণের ভিডিও হয়, খুব বেশি বড় ভিডিও বানাবো না। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। এবার লাস্টে এটা বলেছিলাম যে ফেব্রুয়ারিতে 20 তারিখ আমাদের ফার্স্ট মিট নন্দনে। তারপরে সেসব করে আমরা বাড়ি টাড়ি চলে এলাম। এবার কিছু একটা এমন হয়েছিল যে আমি বলেওছিলাম আগের ভিডিওতে যে ও কি ইয়ার্কি মেরে আমি জাস্ট এরকম করে মেরেছিলাম। তো ও একটা কিছু পারফিউম বা বডি স্প্রে যাই হোক কিছু ইউজ করেছিল। আমি আবার বাড়িতে এসে বলছি যে আমার এখনো মনে হচ্ছে আমার হাতে গন্ধ লেগে আছে, আমি এতবার হাত ধুচ্ছি যাচ্ছে না। তো ওইসব নিয়েই আর কি ফাজলামও হচ্ছিল। দেন আস্তে আস্তে ওখান থেকেই আর কি বন্ডিংটা আরো বেশি, যেহেতু একবার দেখা হয়ে গেছে, মানুষটাকে বুঝে গেছি, চিনে গেছি, মোটামুটি আইডিয়া হয়ে গেছে ও কেমন হতে পারে। তো আরো বেশি ইন্টারেস্ট এসে গেছিল আর কি একে অপরের প্রতি, কথাবার্তা বলা, দেন প্রত্যেকটা পোস্টেই কমেন্ট করা, লাইক করা, মেসেজ করলে কিছুক্ষণের মধ্যেই রিপ্লাই দিয়ে দেওয়া। তো এরকম হয়ে গেছিল বন্ডিং। তারপর আমাদের আবার মিট হয়েছিল এক সপ্তাহ পর। এক সপ্তাহ পর কোন একটা মানডে। বাকিটা 28 তারিখ ছিল দিনটা যত সম্ভব, তাই তো 28 ফেব্রুয়ারি ছিল। এবারে আমার দেখা করার অনেক ইচ্ছা ছিল ওর সাথে, তো সেই জন্য আর কি। তো বললাম যেহেতু তখন আমার তখন আমি জব করা শুরু করিনি, তখন আমার মোটামুটি সময়টা ফ্রি ছিলাম। যেহেতু পরের দিন তোর কাজে দিয়েছিল জয়নিং, পরের দিন ছিল, পরের দিন, হ্যাঁ পরের দিন ছিল না, নারায়ণা স্কুলে ছিল তখন আমার কাজে। পরে ঢুকেছিলাম যখন, তখন আমার তার আগে ছিল হচ্ছে গিয়ে ওই 28 তারিখে ওকে বললে, মানে আগের দিন রোববার ছিল, তো 28 তারিখটা সোমবার মানডে ছিল। তো আমি বললাম যে চল দেখা করি। দিয়ে তারপরে ওকে বললাম যে কোথায় দেখা করা যায়, কোথায় দেখা করা যায়, করতে করতে তখন ডিসাইড করলাম যে প্রিন্সেপ ঘাটে যাব। তারপর প্রিন্সেপ ঘাটে। এটার আরেকটা ব্যাপার আছে, আমি বাড়িতে মানে যে পরিমাণ মিথ্যে কথা বলে বেরিয়েছিলাম বাড়িতে। প্রথম দিন তো আমি সত্যি কথাই বলেছিলাম যে আমি সিনেমা দেখতে যাচ্ছি বন্ধুর সাথে, কিন্তু কোন বন্ধু সেটা বলিনি। বাট যেটা 28 তারিখের মিটটা, ওটাতে এত মিথ্যে কথা বলেছি আমি বাড়িতে বলেছি আমার এক বন্ধুর দিদির বিয়ে, সেই দিদির বিয়ের শপিং এর জন্য আমাকে নিয়ে যাচ্ছে হাতিবাগান। সারা দিনের প্ল্যান, হাতিবাগান যাব, তারপর ওখান থেকে আরো কোথাও কোথাও যাব। সে গিয়ে মানে আমাকে বারবার ফোন করছে, বাবা, পিসি, আম্মা ফোন করে আমি আবার আপডেট দিচ্ছি যে হ্যাঁ হ্যাঁ এই তো আমার এই শপিং হলো, এখন এখন খাবো, মানে এরকম ঢপ দিয়ে গেছিলাম। চলে এবার বাকিটা বল। তো আমরা দেখা করতে মানে আমার দেখা করা মেনলি আমারই ইচ্ছা ছিল, ওর তো ছিল, সেটা তো আমি বুঝতে পারিনি তখন, আমার আরো বেশি হচ্ছিল। এবারে যেহেতু ছিল দেখা করার ইচ্ছাটা, সেজন্য আমি ঠিক করলাম যে তাহলে 28 তারিখ দেখা করতে যাই আর কি। যেহেতু তখন জবে আমি তখনও ঢুকেছিলাম না, তো সেই জন্য বললাম যে 28 তারিখটা তাহলে মানডের দিন আছে, ফ্রি আছি। দেন তা বললাম যে চল তাহলে প্রিন্সেপ ঘাটে দেখা করি। তো ওই দিনটা ঠিক করলাম যে প্রিন্সেপ ঘাটে তারপর দেখা করলাম আমরা। এইবার তারপরে তো কথা হচ্ছে, মানে ও আমাকে আগের দিন রাত্রিবেলা, না তার আগের দিন রাত্রিবেলা ও আমাকে বলছে কালকেই আমার সাথে দেখা করা। একটা মেন্টাল প্রিপারেশন দরকার, বাড়িতে একটা প্রপার ভেবে চিন্তে একটা মিথ্যা কথা বলে তো আমাকে যেতে হবে। তো সেই জন্য আমি বললাম কালকে না, পরশু দেখা করছি। তো সেই জন্য ওখানে দেখা করব, কোথায় দেখা করব, কোথায় যাব। তো ও বললো চ প্রিন্সেপ ঘাটে চ। আর আমিও কোনো দিনই প্রিন্সেপ ঘাটে যাইনি, ওটা আমার লাইফে ফার্স্ট প্রিন্সেপ ঘাটে যাওয়া। তো তখন আমি ভাবলাম ঠিক আছে, যাইনি যখন, চলো ওখানেই যাই, ওখানেই দেখা করে নেবো। আমরা দমদম থেকে একসাথে ট্রেনে গেছিলাম। হ্যাঁ, দমদমে দেখা করেছিলাম আমরা, দমদম থেকে ট্রেন ধরেছিলাম, আর দমদম থেকে ডাইরেক্ট প্রিন্সেপ ঘাটে যেতে পারবো আর কি, মাঝেরহাটে ট্রেন ধরে। তো ওই টাইমে তো আর বেলঘড়িয়া থেকে বা আগরপাড়া থেকে ট্রেন নেই, সেই জন্য আমরা দমদম থেকে গেছিলাম। তো তারপরে প্রিন্সেপ ঘাট যাওয়ার পর একটু বসলাম, গল্প টল্প করলাম, সেলফি টেলফি তুললাম। দেন কি সব কথাবার্তা। আমি জুতো, আমি একটা রেড কালারের জুতো পরে গেছিলাম, ও একটা ব্রাউন কালারের জুতো পরে গেছিল।
তো আই থিঙ্ক পিকচারটা আমার কাছে আছে, থাকলে আমি এখানে অ্যাটাচ করে দেবো কোথাও একটা। আমি আবার ওকে বলছিলাম জুতো দেখা দুজনের পায়ের একটা ছবি তুলি, কারণ আমার তখন মানে বলতেও কিরকম অকওয়ার্ড লাগছে যে আই সেলফি তুলি বা কিছু, মানে ফার্স্ট একটু অকওয়ার্ডই লাগে না, তো এই জন্য আমি কিছু বলতে, আর ও তো বলে না, এই জন্য আমি ভাবছি কি জানি ওর মনে কি চলছে না চলছে, কি ডেসপারেট ভাববে আমাকে, সেই জন্য আমি বলতাম না। তো যাই হোক, তারপরে অনেকক্ষণ মানে কথা নন স্টপ হয়ে যাচ্ছে। আমাদের কখন দেখা হয়েছিল? 12টার মধ্যে ওরকম সময়। তখন উনি খুব পাংচুয়াল ছিলেন, সেটা আলাদা ব্যাপার, এখন খুব লেট লাতিফ হয়ে গেছে। তো ওই সময় থেকে শুরু করে আমরা 6টা বেজে গেছিল বেরোতে আমাদের প্রিন্সিপাল থেকে। 6টা পর্যন্ত কন্টিনিউয়াসলি নন স্টপ বকেই যাচ্ছি, কত রকমের কত কথা ভুল ভাল। তো যাই হোক, সেদিন আরো অনেক কথাবার্তা হলো, আরো অনেক ফ্রি হলাম, আরো অনেক কিছু জানতে পারলাম। আর মানে সেদিনই আমি ডিটারমাইন্ড ছিলাম যে বিয়ে করলে আমি এই ছেলেটাকেই করবো। তো ওইখানে এরকম হয়েছিল, সে তো জুতো বেল্ট খুলে গেছিল, এবার সে বেল্ট আমি ইচ্ছা করছে না আমি লাগিয়ে দিই নিচে হয়ে, এবারে লজ্জাও লাগছে কি ভাববে না ভাববে। তারপরে একটা দাদুদের গ্রুপ ছিল আবার সামনে, হ্যাঁ, আবার তখনই যেহেতু এটা মাথায় কাজ করে যে মেট্রোর সেই ঘটনা বয়স্ক দাদুদের, তো আমি ভাবলাম যে আবার মানে বেল্টটা লাগাতে যাবো, কি বলবে কি মন্তব্য কি, আমি ভাবলাম যে না বাবা থাক, তাহলে আমি ওকে খালি বলে দিলাম যে তোর বেল্টটা খুলে গেছে, তো আবার তোরটা লাগিয়ে নিল। পরে বাড়িতে আসার পর মেসেজ করে বলেছিল যে তোর এরকম জুতোর বেল্টটা খুলেছিল, তো আমার খুব ইচ্ছে করছিল বেল্টটা লাগিয়ে দিই। এবার যাই হোক, ওখানে আবার আমি বলছিলাম ফেরার সময়, যখন আমি ফিরছি, আমরা স্টেশন যাচ্ছি, তখন আমি আবার ইয়ার্কি মেরে ওকে বলছিলাম যে তুই এত ভীতু কেন, তুই হাত ধরিস না কেন, হাত ধর, তাহলে হাত ধর, যদি কোনো মেয়ের হাত নাই ধরে থাকিস কখনো তাহলে আমার হাত ধর, এরকম বলছিলাম। মানে হাতও কি ধরবো, কিরকম একটা লাগছিল, এক্সাইটমেন্টও ছিল একটা, নার্ভাসও হচ্ছিলাম। তো আঙুলটা জাস্ট ধরেছে, সামনে দিয়ে গ্রুপ অফ পিপল হেঁটে আসছে, সেই মানে আর কি ধরে হাত হাঁটবো। তারপর ও চলে গেল আগে, তারপর আমি পিছন গেলাম। বাট আমি ট্রেনে মানে আমি কিছু মেন্টাল প্রিপারেশন তো ওরকম ছিল না, বাট একটু সাহস করে আমি ওকে ট্রেনে বললামই যে যদি তোর সাথে আমি প্রেম করি, তো কিরকম টাইম নাগাদ বাড়িতে এই কথাটা জানাতে পারবো। তো তখন মানে এরকম কথাবার্তা হয়েছিল যে আমি আবার বলছিলাম যে যদি বিয়ে করি কিরকম সময় বিয়ে করবো, 28-29-এর আগে করবো না, এইসব প্ল্যানিং হচ্ছিল। ক্যারিয়ার আছে, তোর ক্যারিয়ার আছে, আমার ক্যারিয়ার আছে, তো এইসব নিয়ে কথাবার্তা হচ্ছিল। আর আমি দেখলাম মানে ও খুব ইন্টারেস্টেড এইসব ব্যাপারে, তো রেসপন্সটা ঠিকঠাক পেয়েছিলাম, যার জন্যে যখন বাড়িতে গেছি তখন ও আমাকে বলছে যে তুই কি আমাকে লাইক করিস। তারপরে আমি তো মানে আমার তখন মনে হচ্ছে হে ভগবান, আমি কি বললাম না বললাম, বুঝে গেল সবই, কিন্তু মানে এখন নিজেকে ডেসপারেট মনে হচ্ছে না, আমিও তো বলবো না, আমি ভাবছি যে না ও ছেলে, ওই বলুক, ওই আগে প্রপোজ করুক, আমি ওয়েট করে বসে আছি। বাট ও উল্টে মানে আমাকে হিন্ট দিচ্ছে, তো এদিকে বলছে তুই কি আমাকে লাইক করিস, আমি বললাম যে হ্যাঁ লাইক না মানে এখনই কি, এখন তো জাস্ট দেখা ফেকা হয়েছে, আস্তে আস্তে আরো কথাবার্তা বলি, তারপরে এখন অনেক সময় আছে, তো পরে ভাবা যাবে এই নিয়ে। তখন আবার তুই কি রিপ্লাই দিয়েছিলি মনে নেই, তুই রিপ্লাই দিয়েছিলি আমি প্রিলিমিনারি স্টেজেই রিজেক্ট। হ্যাঁ এবার বললি মনে পড়লো। হ্যাঁ, তখন ভাবছি বাবা ও ভাবলো আমি ওকে রিজেক্ট করে দিলাম, আমি আবার রিপ্লাই দিচ্ছি, হে ভগবান, মানে আমার মনে হচ্ছে গেল এই ছেলেটা হাত থেকে বেরিয়ে। হাইটের কথাটা কি তখনই বলেছিলাম? না, হাইটেরটা আগে হয়ে গেছে। ও বলছে যে প্রিলিমিনারি স্টেজে রিজেক্ট হয়ে গেলাম, তো তখন আমি আবার ওকে বলছি এ বাবা না আমি কোথায় রিজেক্ট করেছি, আমি কি বলেছি একবারও যে আমি তোকে লাইক করি না, কিন্তু মানে এখন না, আর একটু টাইম যাক তারপর। তো ওখান থেকেই মানে একে অপরের প্রতি ক্লিয়ার ফিলিংস আছে সেটা বোঝাই যাচ্ছিল। বাট তারপরেও মনে হচ্ছিল যে আরেকটু এগোক। ও সবসময় মেসেজে লিখতো আই লেবু, মানে লেমন দিয়ে তারপর এই লেবু ইমো দিত। তো আমি ওকে বলতাম তুই কি কোনোদিন সেইটা বলবি যেটা আমি শুনতে চাইছি, তখন ও বলতো হ্যাঁ এখনো টাইম আছে, ওয়েট করো কি সবার কা ফল মিঠা হতো, এইসব ভুলভাল কথাবার্তা বলতো। তো যাই হোক, ওয়েট করতে করতে আমি যখন ফ্রাস্ট্রেটেড হয়ে গেলাম যে এই ছেলেটা তো বলবে না,
কোনো একটা কনটেক্সটে আমি বলে ফেলেছিলাম যে মানে আমি ওকে লাইক করি, সেটা আমি ওকে জানিয়ে দিয়েছিলাম। তারপরেও দেখি ওর কোনো রকম রেসপন্স নেই। তো ফাইনালি তারপরে 6 তারিখ 6 মার্চ তুই কোথায় ছিলি জানো? আমি ছিলাম বালিগঞ্জে, আমার দাদু এসেছিল। আমার দাদু তখন তো মানে জাস্ট কোভিড কেটেছে, সে মতন কোভিড পিরিয়ড কাটার পরেই আমাদের মানে যোগাযোগ আলাপ বা বেরোনো, তারপরে কেননা কোভিডের পরেই আমরা সিনেমা দেখতে গেছিলাম নন্দনে। তো তখনই আর কি, এবার মানে অনেক দিনই যাতায়াত নেই। এবার আমার দাদুরও বয়স হয়েছিল, বালিগঞ্জে থাকেন উনি, কসবার ওখানে। এবারে তারপরে উনি এসেছিলেন যখন, তো এবার কাউকে তো দিয়ে আসতে হবে, তো তখন আমি গেছিলাম ওনাকে বাড়ি অব্দি পৌঁছে দিয়ে আসতে। এবারে গেছিলাম হচ্ছে শনিবার করে, মানে ওর সাথে দেখা করলাম প্রিন্সেপ ঘাটে সোমবার দিনকে। এবার সোমবার দিনকে দেখা করার পরেই আমার মঙ্গলবার দিন থেকে আমি যেটা জবে ঢুকেছিলাম নারায়ণা স্কুলে কম্পিউটার অপারেটরে। দেন ওখানে জব করলাম, দিয়ে স্যাটারডে বাড়ি ফিরলাম জব থেকে। ফিরে দাদুকে নিয়ে গেছিলাম বাড়ি ফেরত দিতে, দিয়ে স্যাটারডেতে ওখানে স্টে করলাম, দিয়ে সানডে ফিরেছিলাম। তো দেন স্যাটারডে নাইটে আবার আমাদের কথাবার্তাটা আরো ডিপ কনভারসেশনে যায়, মানে ভোর 3টে সাড়ে 3টে পর্যন্ত। হ্যাঁ, 3টে সাড়ে 3টে পর্যন্ত কথা হয়েছে সেদিন। আর মানে আমি এত হিন্ট দিয়েছি এই ছেলেটাকে, এত হিন্ট দিয়েছি, এত ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি যে তুই বলবি না, আমি যেটা শুনতে চাইছি আমি বুঝে গেছি। তো আমি নিজেই বলেছি ওকে যে মানে কিছু একটা যাই হোক কথা হচ্ছিল, তো ও আমাকে বললো তুই কি আমার মতন ছেলেকে ভালোবাসবি, এই সেই সব কথা হচ্ছিল। তো তখন আমি ওকে বলেছিলাম যে তুই কেন বুঝিস না যে আমি তোকে ভালোবাসি। তো তারপর ও রিপ্লাই দিচ্ছে, আমার মনে হচ্ছে আমিও তোকে ভালোবেসে ফেলেছি। মানে সেই শেষমেশ আমিই ফার্স্টে বলেছি আলটিমেটলি। এইদিকে কনফেস করার পরে তারপরে আমি ওকে বললাম যে মানে এরকম ক্যাজুয়ালি বলেছে বলে আমি ওকে বললাম যে ঠিক আছে বাদ দে, এখন তো আমাদের আর প্রেম টেম আমাদের দ্বারা হবে বলে মনে হচ্ছে না, রিলেশন তো আমাদের আর হবে না, যদি নাও হয় কোনো ব্যাপার না। আমি ইয়ে করব, একটা পিকচার ছিল আমি তখন দেখতাম খুব, এখনো সব কাপেলরা তোলে, যে পিছন থেকে হাত ধরে এরকম করে সামনের ভিউটা নেওয়া। তো এবার ওকে ওই রকম একটা পিকচার পাঠিয়ে আমি বলেছিলাম ঠিক আছে প্রেম যদি নাও হয় কোনো অসুবিধা নেই, আমার সাথে এরকম এই ছবিটা একটা তুলে দিস যেদিন বেরোবো নেক্সট ডে। তখন ও আমাকে বলছে যে আচ্ছা প্রেম না করলেও এরকম ছবি তুলবি? আমি আর কি করবো, অ্যাটলিস্ট মানে কাউকে দেখাতে তো পারবো বন্ধুদের যে না না জীবনে করে নিয়েছি প্রেম। তো সেইখানে তারপরে ফাইনালি ও তারপর বলছে যে ঠিক আছে তাহলে চল প্রেম করি। এত ক্যাজুয়াল, মানে কোনো প্রপোজাল নেই আমাদের রিলেশনশিপে, কোনো রকম প্রপোজালের ব্যাপার নেই। বলছে চল প্রেম করি তাহলে। তখন আমি বললাম এভাবে না, এভাবে বললে আমি হ্যাঁ করবো না। তখন ও বলছে যে হ্যাঁ স্বাভাবিক, কেউই করবে না। তো নিজে থেকে তখন আমি ওকে বললাম যে তুই একটা ভালো কিছু বল, ভালোভাবে প্রপোজ কর। দেন তুই কি বলেছিলি সেটা বল। তো সেটা আমি এখন তো এক্সাক্ট তখন মনে ছিল না, এখন চ্যাটে আমি সেটা খুঁজে বার করলাম, পেলাম। সেটা ছিল হচ্ছে আই লাভ ইউ, আমার তোকে ভালো লাগে, ভালোবাসতে আর রাখতে চাই, আমাকে একটু সুযোগ দিবি প্লিজ তোর সাথে থাকার, ভালোবাসার, তোকে আমার সাথে রাখার। এটাই ছিল হচ্ছে মানে আমার তরফ থেকে ওকে প্রপোজাল। আর আমি রিপ্লাইটা কি দিয়েছিলাম সেটাও পর। তাও সো ঠিক আছে আপাতত কাজ চালিয়ে নেব, রিপ্লাই দিয়েছে আই লাভ ইউ টু। সেটা আমি আবার রিপ্লাই দিয়েছিলাম বলে পরের দিন আমার বেস্ট ফ্রেন্ডের কাছে আমি খুব গালাগালি খেয়েছিলাম। ও আমাকে বলছে ছি তুই কত ডেসপারেট, এত তাড়াতাড়ি আই লাভ ইউ টু বলে দিলি। তো মানে যাই হোক আমার তখন মনে হচ্ছিল চলো যেটা আমি চেয়েছি সেটা তো হয়ে গেল, আপাতত প্রপোজাল আমি পরে নিয়ে নেবো ওর কাছ থেকে। তো তারপরে সেদিন রাতে গুড নাইট সুইট ড্রিমস লাভ ইউ করে ঘুমিয়ে পড়েছিলাম। সত্যি কথা বলতে মানে ভাল লাগছিল, আমার মনে হচ্ছিল কথা বলেই যাই রাখবো না। সেটা বোধহয় চ্যাটেও আমি দেখলাম এইমাত্র লেখা যে ইচ্ছে করছে না, কথা বলে যেতে ইচ্ছে করছে। ও বলছে হ্যাঁ আমারও। তো সেদিন রাতে ঘুমিয়ে পড়লাম। ঘুমিয়ে পরের দিন সকালবেলা উঠেই যেটা সবার প্রথমে কাজ সেটা হচ্ছে পিসির কাছে গেলাম, আম্মার কাছে গেলাম, দুজনকেই বললাম যে আমি প্রেম করছি।
কারণ আমার দ্বারা ওই হয় না, মানে বাড়ির লোকের কাছে যতই আমি মানে 2-1 দিন মিথ্যে কথা বলে দিলাম ঠিক আছে, বাট একটা জিনিস শুরু করছি, লাইফের এত বড় ডিসিশন নিয়েছি, তো সেখানে আমার মনে হয় জানিয়ে এগোনোই ভালো। কারণ আমার একটা মাথায় টেনশন ছিল, সেটা হচ্ছে আমরা ব্রাহ্মণ, ঘোষাল সারনেম আমার, তো সেখানে আমরা ব্রাহ্মণ ছিলাম আর ও সাহা ছিল, তো সেই জন্য আমার ওটা ভীষণ টেনশন ছিল। আমি ওটা ভেবে প্যানিকও করছিলাম যে আমার বাড়িতে এরকম হিস্ট্রি তো নেই যে যার আর কি এরকম বিয়ে হয়েছে, সবারই ওই ব্রাহ্মণ ব্রাহ্মণ এরকমই বিয়ে হয়েছে। তো আমার টেনশন ছিল যে কেউ মানবে কি মানবে না, আবার এটা নিয়ে কোনো ঝামেলা হবে কি হবে না। বাট লাস্টে তো আর আমি ওকে বলে দিতে পারবো না যে না আমার বাড়িতে মানলো না, তো ওইটা আমি চাইনি। আমি ভেবেছিলাম আগে আমি সবাইকে কনভিন্স করবো এটার জন্য, কারণ প্রেম যখন শুরু করেছি করা, তাহলে বিয়ে আমি ওকেই করবো, তো আগে বাড়ির লোককে কনভিন্স করা। তো সেখানে আগে আম্মাকে গিয়ে বললাম, তারপর পিসিকে বললাম, তো ওরা দুজন তো মানে প্রথমে বিশ্বাস করবে না যে কি এরকম, অবাক হয়ে যাচ্ছে, বলছে ইয়ার কি মারিস না, এই করিস না সে। তো আমি সিরিয়াসলি বললাম ওদের এই এই ব্যাপার। তো তখন ভীষণ রাগারাগি হলো কয়েকদিন, তো কয়েকদিন কি কয়েক মাস চলেছে, 2-3 মাস একটুখানি ঝামেলা চলেছে এটা নিয়ে। বাট যাই হোক, সেটা পরের কথা। সেই দিন আমি সবাইকে সবকিছু জানিয়ে দিয়েছিলাম। তারপরে আমরা মিট করলাম 8 মার্চ মিট করলাম। ও তো 7 তারিখ চলে এসেছিল রাত্রিবেলা, তো পরের দিন একদম চলে গেলাম আমরা পানিহাটি গঙ্গার ঘাটে। তো ওখানেই গেলাম, ওখানে গিয়ে একটু বসলাম। আর মানে এমন কপাল, সেদিন রাস্তায় বেরিয়ে আমার জুতো ছিঁড়ে গেছে। স্টেশনে যাচ্ছি, আমার জুতো ছিঁড়ে হাতে চলে এসছে। আমি আবার স্টেশনে ঠিক করার চেষ্টা করলাম, না জুতো কিনে নিলাম। তুই আরো আগে চলে গেছিস। আমার বেলঘড়িয়া স্টেশনে আসতে গিয়ে জুতো ছিঁড়ে গেছে। সেটা তো হয়েছে। আমি নতুন জুতো পরে বেরিয়েছিলাম, আমার নতুন জুতো অজন্তা থেকে কেনা। তো ওই জুতোটা পরে বেরিয়েছি, আমার হাঁটতে হাঁটতে স্টেশনেই 2টো জুতো ছিঁড়ে গেছে, কারণ ওটা পেস্টিং খুলে গেছে, বহুদিন পরা হয় না, নতুন ছিল। তো এবার সেটা হওয়ার পর আমি সাথে সাথে ফোন করলাম সুচিকে বললাম যে ভাই আগরপাড়াতে যাচ্ছি, যেভাবে হোক তুই আমাকে একটা জুতো দিয়ে যা। তো সুচিও ওর একটা আনইউজড জুতো আমাকে এনে দিয়েছে, কিন্তু ও এতদিন ধরে ওটা পরে না বলে ওটারও পেস্টিং খুলে গেল সোদপুরে গিয়ে। মানে এমন কপাল আমার, তো সেদিন মনে হচ্ছিল পুরো বাধার পর বাধা, এটা কি হচ্ছে। তো ও গিয়ে আবার সোদপুর টিকিট কাউন্টারে দাঁড়িয়ে ও আবার চেষ্টা করছে জুতোটাকে যেভাবে হোক লাগানোর। আঠা বোধহয় কিনে এনেছিল, ফেবিকুইক কিনে এনেছিল, যা নয় তাইভাবে লাগানোর চেষ্টা করলো, বাট ওভাবে পসিবল হচ্ছিল না। তো আমি ওকে বললাম চল সোদপুর মার্কেটে যাই আগে, গিয়ে একটা জুতো কিনে নিই। তো ওখানে গেলাম, গিয়ে 100 টাকা দিয়ে একটা জুতো আপাতত চলার মতন কিনলাম। ওই জুতোটা সেদিনের পর আর কোনোদিন পরিনি, ওটাকে বাদিয়ে রাখা হবে। তো ওই জুতো কিনলাম, জুতো কিনে ওখান থেকে আমরা অটো করে গেলাম সোদপুর পানিহাটি ঘাট, গঙ্গার ঘাট। তারপরে ওখানে বসলাম, বসে গল্প টল্প করছিলাম। আর মানে কোইন্সিডেন্ট বলতে হবে যে মানে আমরা আজ পর্যন্ত অত ট্যানিং করে অত সবসময় করিনি যে তুই এই কালারের জামা পরবি, আমি এই কালারের জামা পরবো। বাট সেদিন ম্যাচ হয়ে গেছিল বাই এনি চান্স। এখনো ম্যাক্সিমাম সময় হয়, মানে ভেবে করি না আমরা, বাট হয়ে যায়। পরার পর তখন আবার বলি যে এ বাবা এ তো ম্যাচ হয়ে গেল, খেয়ালও করিনি। তো এরকম আর কি, সেদিনও হয়ে গেছিল এরকম ম্যাচ। তো সেদিনটা ওরকম ভাবে কাটালাম। তারপরে তো আস্তে আস্তে মানে মিট অত প্রথম আমাদের অত মিট হতো না, কারণ ওরও কাজ তখন চলছিল, আর আমিও একটুখানি মানে বাড়ির লোকের কাছে মানে একটু ভয়ই পেতাম। আমার মনে হতো যে এত বেশি করবো, বকা খাবো বাড়িতে, যেখানে বাবা কিছু জানে না। তো সেই জন্য ফোনেও বেশি কথা বলতে পারতাম না, ফোনেও কি খুব বেশি কথা বলতাম না, ফোনে আমরা কথা বলতামই না, বলতামই না। হ্যাঁ, তারপরে আস্তে আস্তে যখন ওকে আমি বাড়িতে নিয়ে এসেছিলাম, কবে আনলাম ঠিক 1 মাসের মধ্যেই এনেছিলাম। হ্যাঁ, 1 মাসের মধ্যে আমি আবার ওর জন্য কেক বানিয়েছিলাম। বাট অ্যাকচুয়ালি 8 তারিখ তুই তোর বাড়িতেও জানিয়েছিলি। মেনলি ও বাড়িতে জানিয়েছিল হচ্ছে তার কারণ এটা ওরা ব্রাহ্মণ, আমার সাহায্যে তো যদি মানে ওটা নিয়ে বাড়িতে যদি কোনো সমস্যা হয় কি না হয় সেটার জন্য একটা আর কি মানে অ্যাপ্রুভাল, যাতে পরে ভবিষ্যতে সমস্যা না হয়। কেননা অলরেডি আমরা একটা সেরকম এজে চলেও এসেছি যে এবার ফিউচার নিয়ে ভাবতে হবে, যথেষ্ট ওয়েল ম্যাচিওর আমরা সেই সময় দাঁড়িয়ে। এখন তো ওগুলো নিয়ে ভেবে লাভ নেই। তো সেই জন্য ও ভেবেছিল যে বাড়িতে জানায়। আর আমিও বাড়িতে যেহেতু মা আমার ক্লোজ, বা যে কোনো বিষয় যে হ্যাঁ না একটা অমত আপত্তি যাতে না থাকে, সেই মিসআন্ডারস্ট্যান্ডিং যাতে না হয়, সেই ব্যাপারে জানানোর জন্য
আমিও ওই দিন একই সময় ও বাড়িতে জানালো ঠাকুমার পিসিকে, আমিও মাকে জানালাম যে এরকম আমি একজনকে ভালোবাসি, তো সেই ব্যাপারে বাড়িতে জানালাম। মায়ের তরফ থেকে কোনো অসুবিধা ছিল না। তারপর হ্যাঁ, তারপরে তো তারপর যেরকম নর্মাল রিলেশনশিপ চলছে দেন ওকে একদিন বাড়িতে ডেকেছিলাম, আমি নিজে হাতে কেক বানিয়ে খাইয়েছিলাম, কারণ বেসিক্যালি আমার ইচ্ছে ছিল, আমি জানতাম, এটা আমার বিশ্বাস ছিল যে ওর যেহেতু সেন্স অফ হিউমার খুব ভালো আর মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় না বলতে হয় মানে ব্যাপারগুলো খুব ভালো আছে, ভদ্র ছেলে। তো আমি শিওর ছিলাম যদিও একবার বাড়িতে আসে আম্মার সাথে মিশে আম্মার সাথে কথাবার্তা বলে ফ্রি হয়ে, আর আমার আম্মাও খুব মিশুকে, সবার সাথেই খুব ভালোভাবে কথা বলে, সে মনে যাই থাক না কেন। তো সেই জন্য আমি ভেবেছিলাম একবার দেখা তো করিয়ে দিই, তারপর যা হওয়ার হবে। তো সেই জন্য আমি ওকে ডেকেছিলাম বাড়িতে, ও নারায়ণা থেকেই বাড়িতে এসেছিল। আমার সাথে অনেক গল্প, সেদিনই অনেক গল্প করছিল এই দেশের বাড়ি, এই সেই বাংলাদেশে অনেক কিছু নিয়ে। তো তখন আমার মানে মনে একটু শান্তি পেলাম যে না চলো, আমার দিক থেকে অ্যাপ্রুভাল আছে। ও বেরোনোর সাথে সাথে আমি আম্মাকে জিজ্ঞেস করেছি বলো এবার কেমন লাগলো। আম্মা বলেছে ছেলেটা খুব ভালো, কিন্তু আমার ওইটা নিয়েই একটু সমস্যা আর কি। তারপর থেকে আম্মার পিসি মানে খুব বেশি বলতো না, ওই 2-3 মাস একটুখানি বকবক হয়েছে ওটা নিয়ে, তারপর থেকে সবাই ফ্রি হয়ে যাচ্ছে। তারপরে তো নর্মাল রিলেশনশিপ যেরকম চলছিল, আস্তে আস্তে ফোনে কথা বলা বাড়লো, দেখা সাক্ষাৎ হওয়া বাড়লো, বাড়িতে আসা বাড়লো, কারণ তখন ও মানে ক্যারিয়ার নিয়ে সিরিয়াস একটা প্ল্যানিং করছিল। তো সেখানে ও একটা মানে মেডিকেল রিপ্রেজেন্টেটিভকেই অ্যাজ এ প্রফেশন হিসেবে ওর নেওয়ার ইচ্ছে ছিল বলে ও একটা ইনস্টিটিউটে ভর্তি হয়েছে পড়ার জন্য। তো বাড়িতে আসতো, আমি পড়াতাম জোর করে, না এটা আমাকে বলতে হবে, ঠিক করে বলতে হবে, বল এরকম পড়া ধরতাম। তো কারণ এটা নিয়ে ও খুব টেনশনে ছিল, আমিও খুব টেনশনে ছিলাম, আমার মন থেকে চাইছিলাম যে জবটা হয়ে যাক, কারণ জব হলে অনেকটা হালকা হয়ে যায় মন, কি বাড়ির লোকের সামনেও একটা যে বলবো যে না চলো নিজের পায়ে দাঁড়ানো ছেলের সাথেই প্রেম করছি, অসুবিধা নেই। তো সেই ক্ষেত্রে আমারও খুব টেনশন ছিল, আমি চাইছিলাম জবটা হয়ে যাক। মার্চ থেকে ওয়েট করেছি নভেম্বর অবধি, ডিসেম্বরে তুই জব পেয়েছিস। ডিসেম্বরে ও ফাইনালি একটা কোম্পানিতে ঢুকেছিল, আমি কোনো কোম্পানির নাম নেব না, বাট একটা কোম্পানিতে অ্যাজ এমআর ও ঢুকলো, প্রফেশন শুরু করলো, জব জয়েন করলো। দেন ফাইনালি সব কিছু ওকে, একদম সব ঠিকঠাক শুরু হলো, লাইফ একদম ট্র্যাকে চলে আসলো। তারপর তো আস্তে আস্তে আরো বেটার কোম্পানিতেও জয়েন করেছে এখন যেখানে আছে। বাট তখন স্ট্রাগল ছিল, একটু হলেও স্ট্রাগল ছিল, অতটা বেশি না হলেও। আমাদের রিলেশনশিপে ওরকম স্ট্রাগল নেই যে একেবারে না বাড়িতে মানছি না, প্রচুর ঝগড়াঝাটি ঝামেলা অশান্তি, ওসব কিচ্ছু হয়নি। 2021-এ আমার একটা ট্র্যাজেডি হয়েছে, সেটা হচ্ছে কোভিড হয়ে গেছিলো সবার, মে মাসে কোভিড হয়েছে, তখন লকডাউনও চলছিল, তখন বেশি দেখাও হতো না। আমার দাদু মানে আমাদের 4 জনেরই হয়েছিল, আমার বাবা, আমার আর দাদু। তো দাদুর খুব বাড়াবাড়ি হয়ে গেছিল, কারণ দাদু হার্টের পেশেন্ট ছিলেন আর পেসমেকার ছিল। তো উনি একদমই নিতে পারেননি, ওনাকে ভর্তি করা হয়েছিল তখন আরজি করে ভর্তি করা হয়েছিল। আর আরজি করে তো মানে ওরকম ভাবে যাতায়াত করতে হতো, বাবাকে রোজ ট্যাক্সি করে খুবই প্রবলেম চলছিল তখন। মানে তখন আমার মনে হয়েছিল ও যদি না থাকতো আমার লাইফে তাহলে বোধহয় আমি ফ্রাস্ট্রেটেড হয়ে যেতাম, তখন ডিপ্রেশনে চলে যেতাম, স্ট্রেস তো হতো সত্যি সিরিয়াসলি। তো ওর সাথে কথা বলে তখন আমার রিলিফ হতো। তারপর থেকে আস্তে আস্তে সংসারের মধ্যে ঢুকে যাওয়া, সেই দায়িত্ব নিয়ে নেওয়া, কারণ আম্মা আর কিছু করতে পারতো না। তো রান্না বান্না সবকিছু, ঘরের কাজকর্ম আমি বাবা দুজন মিলেই করতাম বেসিক্যালি। তো আস্তে আস্তে সেই সব হওয়ার পর 2023-এ চলে আসি, যখন বিয়ের কথা হলো ফার্স্ট, না 2023-এর শুরুর দিকে এপ্রিলে তোদের বাড়ি থেকে প্রথম আমাদের বাড়িতে গেছি। একবার মায়ের সাথে মাঝে দেখা করেছিলিস? আমি দেখা করেছিলাম, হ্যাঁ। সেটা হচ্ছে ইমামবাড়াতে গেছিলেন, ইমামবাড়া ব্যান্ডেল চার্চে গেছিলেন। হ্যাঁ, কারণ মানে ও অ্যাকচুয়ালি ওর আমাদের বাড়িতে আসার ইচ্ছা ছিল সব সময়, কিন্তু আমার মায়ের ইচ্ছে হচ্ছে নতুন বউকে একদম ঘরে নতুন বরণ করেই তুলবো। এবার সেই জন্য এবার কিন্তু ওরও দেখা করার ইচ্ছে, কিন্তু আমার ইচ্ছে ছিল আমি দেখা করব, দেখা না করে আমি অবশ্যই ওর ইচ্ছে ছিল মায়ের সাথে দেখা করার। আর আমিও ভাবলাম যে না, ওর মায়ের সাথে দেখা করাটা উচিত, আর আমার মায়েরও দেখা উচিত যে আমি কোন মেয়ের সাথে প্রেম করব। দুজনের সাথে একটা পরিচয় হওয়াটা দরকার। আমার বাড়িতে ও এসেছে, আমার বাড়ির লোক ওকে দেখেছে, আমার বাবা ওকে চেনে, তো সেই জন্য আমিও চেয়েছিলাম যে অ্যাট লিস্ট কাউকে। আমি সেই জন্য তখন আমরা দুজন মিলে
ডিসাইড করলাম যে তাহলে আমরা 3 জন মিলে যাই যে ইমামবাড়া ব্যান্ডেল চার্চ, মানে ওখানে একটু ঘুরলাম, সারাটা দিন কাটালাম। ওটা আই থিংক 22 এ গেছিলাম, পরিচয় হয়ে যায়, 22ই হবে, 22 হবে। দেন তারপরে আস্তে আস্তে আমাদের কখনো ঝামেলা ঝগড়া বলতে এবার সেটা তো সব জায়গাতেই থাকে, কিন্তু আমাদের মধ্যে কখনো ওরম ঝামেলা হয়নি বা সমস্যা হয়নি যে একদম দুজনকে ডাকাডাকি করে দিনের পর দিন কথা বলছি। হ্যাঁ, বা ব্লক করে দিলাম, ওসব কোনোদিনই হয়নি। আমাদের খুব জোর যদি কখনো কোনো ঝগড়া হয়েছে, ঝামেলা হয়েছে, যে হয়ে থাকলো খুব জোর হলে 1 ঘন্টা, তারপরেই আমরা নিজেদের মধ্যে ব্যাপার সব, এবং এখনো তাই আমরা মিটমাট করে নিই সত্যি বলতে। কেননা রেখে ওটাকে মানে বাড়াবাড়ি করিয়ে লাভ নেই, সম্পর্কটা রাখতে হবে। যদি ভাঙতে হয় তাহলে পরে ঝামেলা করে আমরা আরো বাড়িয়ে নিয়ে গেলাম আলাদা, কিন্তু কখনো আগেও করিনি, সেটা এখনো করি না। তো ওইভাবে না, তুই সরি বলে দিস সব সময়, মানে কিছু ভুল থাকলেও সরি বলে দেয়, না থাকলেও সরি বলে দেয়, যার জন্য আমি একটু শান্ত হয়ে যাই। হতে হবে একজনকে তো, মানে ব্যাপারটাকে মেনে নিতে হবে, ব্যাপারটাকে থামাতে হবে। যদি ইগোর লড়াই করে যায় তাহলে তো অনেকটাই বাড়াবাড়ি হয়ে যাবে। এগুলো কখনো না, তখনও শুরু থেকে এখনো অবধি একটা ভবিষ্যতেও রাখতে চাই দুজনে, যে ওরকম লম্বা সময় ধরে ঝগড়াটা রেখে দেন নিজেদের মধ্যে রাখতে চাই না। তো ওতে একটা হেলদি রিলেশনশিপ থাকে আমরা দুজনে মনে করি। তারপরে এরকম মানে যেরকম হয় ওপর নিচ মানুষের জীবনে লেগেই থাকে। আমি আমার কাজ করছি, ওরও তারপরে তো দাদু মারা যাওয়ার পরে 3 জনের এখন থাকা শুরু হওয়া। ওর বাবা ছিল, ঠাকুমা ছিল, ও ছিল। তো আস্তে আস্তে আবার ওদের ভাড়া বাড়ি অন্য জায়গায় শিফট হয়েছিল। তারপরে ওর ঠাকুমা আস্তে আস্তে মেনলি আফটার কোভিড এফেক্ট একটা ম্যাক্সিমাম মানুষেরই হয়েছে, ঠিক আছে। উনি বয়স্ক মানুষ ছিলেন যেহেতু, তো উনি আস্তে আস্তে আরো অসুস্থ হওয়া ধীরে ধীরে শুরু হলো। ফার্স্ট ওনার যা বোঝা গেল যে মানে মাথার একটা মানে স্মৃতিশক্তিও বলা ভুল, মানে মানুষের সাথে কথা বলা, যে মানুষ এত কথা বলতো সে মানুষ কথা বলা কমিয়ে দিচ্ছিল, হ্যাঁ, তারপর অজ্ঞান হয়ে যেত। তো এই সমস্যাগুলো দেখা যাচ্ছিল। তো ওই সমস্যাগুলো চলতে ওকে মানে যেহেতু ঠাকুমাই সব সংসারের কাজগুলো করতো, কখনো সখনো হেল্প করে দিত, কিন্তু যেহেতু ঠাকুমা অসুস্থ হয়ে পড়লো, দিয়ে ও এখন আস্তে আস্তে ও সংসারের হালো বাইকটা ধরে নিল। এবার জব অপরচুনিটিসেও অ্যাপ্লাই করতে পারছিল না, কারণ বাড়িতে কাউকে থাকতে হবে, ঘরের সংসারের সব কিছু দেখা, আর সঙ্গে বয়স্ক মানুষটাকেও দেখতে হবে। তো ওই নিয়ে ও ব্যস্ত রইল, আমি আমার চাকরি জীবন নিয়ে ব্যস্ত রইলাম। আমাদের সময় সুযোগ হলে আমরা বাইরে একটু বেরোলাম, হ্যাঁ, আশপাশে, বা আমার সুযোগ হলে আমি বাড়ি চলে যেতাম, গিয়ে গল্প গুজব আড্ডা মারতাম। হ্যাঁ, আম্মার সাথে লুডো খেলেছি, বহুদিন আম্মার সাথে লুডো খেলছি, এরমও গেছে। ওর পিসি ওর বাড়ি গেছে, আমরা 4 জন মিলে লুডো খেলেছি, এরমও গেছে। তো এরম করে করেই আমাদের দিন আস্তে আস্তে এগোতে থাকলো, হ্যাঁ, সময় কাটতে থাকলো। ও তারপরে একটা সময় পরে ওর আম্মার আরো অসুস্থতা বেড়ে গেল। তো 2023, হ্যাঁ না মাঝখানে, হ্যাঁ 23 শুরুর দিকে, এপ্রিলে একদম মানে পয়লা বৈশাখের পরের দিনই, 16 এপ্রিল, ও তোরা সবাই মিলে আমার বাড়িতে গেছে আমাকে দেখে। হ্যাঁ, এটা হচ্ছে ওর ঠাকুমা অসুস্থ হওয়ার আগে। হ্যাঁ না, তখনও ছিল অসুস্থ, কিন্তু অতটা সিম্পটমস মানে ক্রিটিক্যাল স্টেজে পৌঁছায়নি। তখনও উনি ভালো ছিলেন, সুস্থ ছিলেন, নিজে হাঁটা চলা, নিজে খাওয়া করতে পারতেন। তো তখন আমাদের ফার্স্ট আমাদের ফ্যামিলি ইন্টারাকশন, দুই ফ্যামিলির মধ্যে ইন্টারাকশন হলো। আমার ফ্যামিলি গেল ওদের বাড়িতে, দিয়ে ফার্স্ট দেখা, পাকা কথা বলা ভুল, ওটা মেনলি ওটা হচ্ছে একটা মানে সবার দুই ফ্যামিলির মধ্যে পরিচয় হওয়া, ইন্টারাকশন হওয়াটা, সেটার জন্য তখন ওদের বাড়িতে আমাদের ফার্স্ট, মানে আমার ফ্যামিলি গেছিল। তো তখন আমার ভাইপো খুবই ছোট, তখন মানে একদম মানে খুবই ছোট, মানে খুবই ছোট। তারপরে তো দিন এগোতে থাকলো, আবার এগোতে একটা টাইম পরে ওর ঠাকুমা খুবই অসুস্থ হয়ে পড়লো। তো অসুস্থ হতে বেড রেস্ট হয়ে পড়লেন, দিয়ে হসপিটালেও ভর্তি হয়েছিলেন। না আমি চেয়েছিলাম, আমরা সবাই বুঝতে পারছিলাম যে মানে একটা স্ট্রোক মতন হয়েছে, আর হয়ে গেছে, যে মানুষের বিছানা থেকে উঠতে পারছে না, হাজার ট্রিটমেন্ট করার পরেও। কারণ বাবা, আমরা প্রচন্ড ভয়ে ছিলাম, তখন আমার দাদারও বিয়ে ছিল, তো সেখানে বাবা থেকে অক্সিজেন সিলিন্ডার ঘরে আনা, প্রচুর ইনজেকশনস দেওয়া, অনেক কিছু করা হয়েছে সুস্থ করার জন্য। কিন্তু যখন শেষমেশ দাঁড়াচ্ছে না, তখন আমরা বুঝেছি যে আর সম্ভব না ওনার ফেরা। তো সেই জন্য আমি চেয়েছিলাম পার্সোনালি যে অ্যাটলিস্ট মানে ওকে দেখে গেছে, আই এম হ্যাপি, যেটা দাদু দেখতে পাইনি। কিন্তু না দেখেছিলেন 1-2 দিন, কিন্তু পরিচয়টা বুঝতে পারিনি যে আমরা
কি পরিচয় কি আছে না সেটা বলি। তো আমি চেয়েছিলাম যে অ্যাটলিস্ট বিয়েটা দেখে যেতে না পারুক, বিয়ের ডেটটা জেনে যাক। তো ওই সময়ই আমাদের বিয়ের ডেটটা ফাইনাল হয়েছিল 15 ডিসেম্বর। এবার যেহেতু ঠাকুমা অসুস্থ ছিল ওই সময়, আমরা গেছিলাম। এবারে কথা হচ্ছিল ওরা আমাদের বাড়িতে আসবে, পাকা কথা হবে, হ্যাঁ, বা আমাদের বাড়িতে ঘুরে যাওয়ার পরে আমরা হয়তো আরেকবার ওদের বাড়িতে যাবো, একটা পাকা কথা আমরা সেরকম ভাবে ফিজিক্যালি দেখা করে একটা পাকা কথা হওয়ার আমাদের দুই ফ্যামিলির মধ্যে কথা ছিল। বাট পাকা কথা বিয়ের ডেট ফাইনাল করা, কারণ এরপরে এমন একটা সময় চলে আসছিল যে আমরা হয়তো ভেন্যু বুক করতে পারবো না, ক্যাটারিং বুক করতে পারবো না, হ্যাঁ, পরে যদি বেশি লেট করে ফেলি। তো ঠাকুমা অসুস্থ, খুবই অসুস্থ হয়ে পড়াতে আমরা ডিসাইড করলাম যে আমরা এটা ব্যাপারটা ফোনেই মিটিয়ে নিই, যে আমরা ফোনে ডেটটা ঠিক করে আমরা ফোনে ডেট ঠিক করলাম। ইভেন তখন এমনও কথা হয়েছিল যে আম্মা যাতে বিয়েটা দেখে যেতে পারে তাই মন্দিরে বিয়ে দিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল। বলেছিল 1 বছর পর বড় করে বিয়ে হবে, মন্দিরে আপাতত অ্যানিভার্সারিটা বড় করে সেলিব্রেট হবে, এখন মন্দিরে রেজিস্ট্রি করে মন্দিরে বিয়েটা করে নেব, তাতে অ্যাটলিস্ট মানুষটা বিয়েটা দেখে যেতে পারবে। কিন্তু যতই হোক তার বেঁচে থাকাকালীন অ্যাটলিস্ট বিয়ের ডেটটা ঠিক করে নেওয়া হয়েছিল, জানিয়েও দেওয়া হয়েছিল। বাবাকে যখন বলেছিলাম ওর কথা ফার্স্ট, মানে আমার তো সাহস হচ্ছে না, আমার ভীষণ বলে, আমি ভাবছি বাবা কিরকম রিয়াকশন দেবে না দেবে। তো আমি পিসিকে বাড়িতে ডেকেছিলাম, পিসি বলছে আমি বলতে পারবো না, তুই বল। মানে আবার আম্মাকে বলছি, আম্মা বলছে আমি কিছু বলতে পারবো না, তুই। মানে এরকম অবস্থা, তখন সবাই ভয় পাচ্ছি। আমি বরং ভেবেছিলাম সবাই তো ঠিক আছে, বাবা আরো বেশি হয়তো রিয়াক্ট করবে বা কিছু রাগারাগি করবে, কিছু বলবে। তো ফাইনালি পিসিকে আমি বললাম প্লিজ বল ভাই, ভালো করে খুলে বল, আমি পারবো না বলতে, আমাদের হবে না। বাবাকে কি করে গিয়ে বলবো এরকম একটা ছেলেকে ভালোবাসি, তাকে বিয়ে করবো। তো পিসি এলো, পিসি বাড়িতে গিয়ে বাবার সাথে কথা বললো, আমি পাশের ঘরে বসেছিলাম ভয় ভয়। পিসি সব কিছু বললো, তারপরে বাবার রিয়াকশন শুনেই সবকিছু ঠিক আছে বাড়িতে ডাক একদিন তাহলে ওদের। তো ওইটা ছিল সব থেকে বেশি, মানে মন থেকে হালকা হয়ে যাওয়া আর কি, পুরো স্ট্রেস ফ্রি, যে আমি ভাবতে পারিনি এই কথাটা বলবো। তো তারপর তো আস্তে আস্তে বিয়ের ডেট ঠিক হলো। আর মোটামুটি বলতে গেলে ঠাকুর ইচ্ছে আমাদের বিয়েতে কোনো রকম বাধা, কোনো রকম প্রবলেমস কিছু হয়নি। এর পাকা কথা হয়েছিল অগাস্ট 2024-এ। এবারে তো পাকা কথা হওয়ার পরে দেন ওর ফ্যামিলি আমাদের বাড়িতে আসে, কথাবার্তা হলো, আরো একবার ইন্টারাকশন হলো। কারণ ওর যে আত্মীয়দের সাথে আমার বাকি আত্মীয়, মানে আমার মাসি বা ওর বাড়ির তরফের পিসেমশাই যারা ছিল, তারা অনেকে আসতে পেরেছিল না যখন ফার্স্ট ওদের বাড়ি যাই। তো তাদের সবার মধ্যে আমাদের সবার মধ্যে একটা ইন্টারাকশন হলো, একটু ভালো মন্দ খাওয়া দাওয়া হলো, দিয়ে তারপরেই আমাদের বিয়ের জন্য ধীরে ধীরে তোড়জোড় শুরু হলো। ওর বাড়িতেও কেনাকাটি সব সরঞ্জাম সবকিছু শুরু হলো আস্তে আস্তে, আমাদেরও সব যোগাযোগ ও বাই দ্য ওয়ে আমার 6 মাসে কাজ হয়েছিল, তারপর থেকে আমরা কেনাকাটি শুরু করেছিলাম। এই একটা জিনিস 6 মাসের কাজটা আমরা করে রেখেছিলাম যাতে পুজোও দিতে পারি, ঠাকুরকে তো বিয়ের কার্ড নিয়ে পুজো দিতে হয়। একদমই তাই, কারণ কোনো বিয়ে রিলেটেড কোনো কিছু তখন কেনাকাটি ওরা আমরা কেনাকাটা করেছিলাম কিছু, ওরা করেনি, তার কারণ ওই নিয়ম কাজটা করে নিয়ে দেন ওরা শুরু করেছিল। 6 মাসে করে নিয়েছিল কাজটা, দিয়ে তারপরে তো বিয়ে আমাদের আবার সবকিছু ঠিকঠাক হয়ে গেল। এখন আমরা তো খুবই সুখে চলছি, আশা করছি ভবিষ্যতেও ভালোভাবে চলবো। তো এটাই ছিল আমাদের লাভ স্টোরি, পুরো কাহিনী। তো ভিডিওটা ভালো লাগলে আমাদেরকে আশীর্বাদ করো, আমাদের ভবিষ্যতের পুরো জীবনটা যাতে আমরা একসাথে কাটাতে পারি। এবং আমার বইয়ের চ্যানেলকে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব, এটাই রইল রিকোয়েস্ট। আশীর্বাদ করো ভোরে ভোরে সবাই মন খুলে। থ্যাংক ইউ, টেক কেয়ার। সেটাই। তো চলো আজকে তোমাদের সাথে সবকিছু শেয়ার করে দিলাম, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো কিছুদিনের মধ্যেই। টিল দেন টেক কেয়ার।